প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেক্ষাপটের এবারের আয়োজনে। বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি। এই প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম হল সেন্ট মার্টিন। অথই বঙ্গোপসাগরের বুকে প্রবাল পাথরের উপরে দাঁড়িয়ে আছে বিস্ময়কর এক দ্বীপ সেন্ট মার্টিন। রহস্যে ঘেরা এই দ্বীপকে নিয়ে সাধারণ মানুষের মনে জল্পনা কল্পনার কোনো শেষ নেই। গণমাধ্যমে সারা বছরই আলোচনায় থাকে সাধু মার্টিনের দ্বীপ সেন্ট মার্টিন। কেন এই দ্বীপকে নিয়ে এত হইচই, কেনই বা এত বিতর্ক? এবারের প্রেক্ষাপট অনুষ্ঠানে সেই প্রশ্নের উত্তর খোঁজারই আমরা চেষ্টা করব। চলুন ঘুরে আসি সেন্ট মার্টিন দ্বীপ থেকে। পর্যটকদের ভিড়, দ্বীপ জুড়ে ভ্রমণ পিপাসু মানুষের এই বিচরণ। দৃষ্টিনন্দিত প্রকৃতির এক অপরূপ লীলাভূমি। রাষ্ট্রের সম্পদ, মানুষের জীবন জীবিকা এই দ্বীপটিকে ঘিরে। এটি বাংলাদেশের সেন্ট মার্টিন। প্রতি বছর যেখানে লাখ লাখ দর্শনার্থী এমনকি বিদেশি পর্যটকদের আগমন ঘটত, এখন এই স্থানটি নিয়ে নানা গুঞ্জন। শতাধিক রিসোর্ট, কটেজ আর স্থানীয়দের বাড়ি নিয়ে কেমন আছে দ্বীপটি? সেন্ট মার্টিন হলো পাহাড়, সাগরের নিচে ডুবন্ত একটা পাহাড়। এই পাহাড়ের গায়ের মধ্যে কিছু কোরাল গ্রো করেছে। পুরো দ্বীপটা প্রবাল দ্বারা তৈরি নয়। এটার পিছনে কারণ আছে। প্রবাল গ্রো করার কতগুলো কারণ থাকে। সেই কারণগুলো এখানে অনেক হাজার বছর আগে এখানে ছিল। অন্তত ৫-৭ হাজার বছর আগে ওই রকম একটা পরিবেশ ছিল বলেই সেখানে কোরালগুলো তৈরি হয়েছে, জন্ম নিয়েছে। সেই কোরালগুলো টিকে ছিল এতদিন পর্যন্ত। এখন সেই রকম কোরাল আর খুব বেশি টিকে নাই। যেই দ্বীপটিকে ঘিরে স্থানীয়দের জীবিকার নানা উৎস, তা আজ কিভাবে চলছে? রহস্যে ঘেরা এই দ্বীপকে নিয়ে সাধারণের মাঝে রয়েছে নানা জল্পনা কল্পনা। শুধু সাগর পাড়ই নয়, এই দ্বীপের জীববৈচিত্র্য এক অনন্য বিস্ময়, যা এখানকার ভ্রমণ করতে আসা পর্যটকদের কাছে প্রধান আকর্ষণ। হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপটার একটু পশ্চিম দিকে আরেকটা ভূখণ্ড আছে পানির নিচে। এটাও একটা অনন্য এই কারণে, ওখানে যে ঝিনুক জন্মায়, শামুক জন্মায়, সেটা হচ্ছে কড়ি জাতীয়। প্রাচীনকালে আমাদের যে মুদ্রার আদান প্রদান হতো কড়ির মাধ্যমে, ওইটা গ্রো করতো ওখানে। আরেকটা বিশেষত্ব হচ্ছে অলিভ রিডলি টার্টেল, এক ধরনের সবুজ জলপাই রঙের মতো পিঠটা, এটা ডিম পাড়ে। এবং এই টার্টেলের গুণ হচ্ছে, ধর্ম হচ্ছে, মেমোরি খুব শার্প। যেখানে তার জন্ম ওই টার্টেলটা, সে সমুদ্রে চলে যায়। ২০ বছর পরে যখন তার ডিম পাড়ার বয়স হয়, তখন যেখানে জন্মেছে সেখানেই আসবে। তাহলে ওখানে আসে। এখন সেন্ট মার্টিনসের পশ্চিম দিকে যে বালিয়াড়ি আছে, সেখানে এসে ডিম পাড়ে। ওইখানে যদি হোটেল ব্যবসা গড়ে ওঠে, প্রচুর লাইট যদি থাকে, তাহলে এই কচ্ছপ আসবে না। কিংবা ডিমের থেকে কচ্ছপ সমুদ্রের দিকে না দিকে লাইটের দিকে চলে আসবে, অর্থাৎ এইটার মৃত্যু ঘটবে। এটা তো আমরা চাই না। শুধুমাত্র ভ্রমণ আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগী নয়, এই সেন্ট মার্টিন মিশে আছে বাংলাদেশের অস্তিত্বের সাথে, মিশে আছে বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে, যাকে আঁকড়ে রেখে বেঁচে আছে এখানকার মানুষ। সেন্ট মার্টিনকে নিয়ে চলছে নানা আলোচনা। এরকম চলমান থাকলে সামনে আরও কোরাল থাকবে না, অর্থাৎ কোরাল দ্বীপটার যে পরিচিতি এটা হারিয়ে ফেলবে। তার মানে যদি এখন আমি সেন্ট মার্টিনকে কোরাল দ্বীপ হিসাবে স্বীকৃতি দেই বা কোরাল বহনকারী দ্বীপ হিসাবে স্বীকৃতি দেই এবং কোরালকে সংরক্ষণ করতে চাই, তাহলে সেন্ট মার্টিনের কোরালের দিকে তাকাইতে হবে, সেন্ট মার্টিনের পরিবেশের দিকে তাকাইতে হবে। আর যদি মনে করেন যে এগুলো আমার দরকার নেই, তাহলে সেন্ট মার্টিনকে অন্য দৃষ্টিতে তাকাতে হবে। পরিবেশ রক্ষার জন্য সেখানে সীমিত করা হয়েছে পর্যটকদের চলাচল। বছরের নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস এখন প্রবেশ নিষিদ্ধ সেন্ট মার্টিনে। কেন এই সিদ্ধান্ত? আমরা কিন্তু বন্ধ করি নাই। আমরা বন্ধটা কোথায় করলাম বলেন? এর বেশি তো এইটুকুনও তো আসলে নিতে পারে না। আমাদের বিশেষজ্ঞরা বলেছে এইটুকুনও নিতে পারবে না।
এবং এই ৪৫ ভাগ প্রবাল ক্ষয়িত হয়ে গেছে। ২০৪৫ সাল নাগাদ এই পুরো প্রবাল ক্ষয় হয়ে সেন্ট মার্টিন ডুবে যাবে। আমরা সকালবেলা যাব, কিন্তু রাতে থাকতে হবে কেন ওখানে? রাতে তো আমি টেকনাফে থাকতে পারি, রাতে আমি, তাই না? এখানে চমৎকার জায়গা। কাজেই দৃষ্টিভঙ্গি বদলাতে হবে এবং সরকারকে জোর করে এটা করতে হবে। শুধুই কি পরিবেশ রক্ষার জন্য, নাকি এর পেছনে আছে অন্য কোনো রহস্য? সেন্ট মার্টিন ঘিরে কেন এত রহস্য, কেন এই আলোচনা? ভৌগোলিক লোকেশন যদি বলা হয়, সেন্ট মার্টিনের লোকেশনটা খুব ইম্পর্টেন্ট। জিও পলিটিক্যাল লোকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেকগুলো থিওরি আছে। একটা থিওরি হচ্ছে সমুদ্রের যদি কতগুলো স্পেশাল লোকেশন যদি কোনো কারো দখলে রাখা যায়, স্ট্র্যাটেজিক লোকেশন, তাহলে বিশ্বকে তার নিয়ন্ত্রণে রাখা যায়। এটা একটা কনসেপ্ট। আগে ছিল মেইন ল্যান্ড যদি কন্ট্রোলে রাখা যায় তাহলে হার্টল্যান্ড থিওরি বলে, তাহলে সারা পৃথিবী কন্ট্রোলে রাখা যাবে। এখন বলে যে না, সমুদ্রের পেরিফেরিতে যদি কন্ট্রোলে রাখা যায় তাহলে পৃথিবী কন্ট্রোলে রাখা যাবে। তো এরকম অনেক লোকেশন থাকে না, যেটা মূল কমিউনিকেশন লোকেশন। ওই লোকেশনে যদি কারো ঘাঁটি থাকে, আমার ঘাঁটি থাকে, যারই থাকে, তারা বিশ্ব রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে পারে। সেই অর্থে সেন্ট মার্টিনের লোকেশনটা খুবই ডিমান্ডিং। প্রেক্ষাপট তাই সরেজমিনে সেন্ট মার্টিনে। দ্বীপকে ঘিরে চলে দখল। যেভাবে খুশি দখল করে ক্ষতবিক্ষত করেছে এ দ্বীপ। অতিরিক্ত মানুষের চাপ আর দূষণে বিপন্ন এখানকার জীববৈচিত্র্য। সেন্ট মার্টিনের বিশেষ করে যে সামুদ্রিক প্রবাল প্রাচীর, সেটাকে বাঁচিয়ে রাখতে না পারলে সেন্ট মার্টিন দ্বীপের অস্তিত্ব থাকবে না। এখানে সেন্ট মার্টিনের জনসংখ্যাই এই দ্বীপের জন্য অনেক বেশি, ছোট আয়তনে। এখন যদি ৫-১০ হাজার পর্যটক সেখানে নিয়মিত যেতে থাকে, তাদের যে দূষণ, সেটার কারণে সামুদ্রিক প্রবাল থেকে শুরু করে সামুদ্রিক ইকোসিস্টেমটা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আপনার সেপ্টেম্বর থেকে এপ্রিল পর্যন্ত যে সামুদ্রিক কাছিমের যে প্রজনন, সামুদ্রিক কাছিমের প্রজনন মৌসুমটাকেও মাথায় রাখতে হবে। আর শুধু তা না, এখন ইকোসিস্টেমের সাথে আরেকটা জিনিস জড়িয়ে গেছে, যে কয়েক হাজার কুকুরের উপস্থিতি। তো তাদের বিষয়টাও সরকার এখন বিভিন্নভাবে ভাবছে। তো এই সমাধানগুলো উঠে আসছে হলো ক্রাইসিস তৈরি না হলে আসলে সমাধানের প্রক্রিয়া নিয়ে সরকার এগিয়ে আসতো না। এখান থেকে মানুষ সরাতে হবে। এই কাজ কি বাংলাদেশ সরকার করতে পারবে? আমার বিশ্বাস পারবে না। কারণ দেখা যাবে সেন্ট মার্টিনের জমি যাদের আছে সবই ঢাকা বেসড, অনেক বড় বড় অফিসার, বড় বড় বিজনেসম্যান, বড় বড় লোকের। সেন্ট মার্টিনকে আমরা 3 ভাগে ভাগ করেছি। পুরো আইল্যান্ডটা হচ্ছে প্রায় এ মাথার থেকে ৮ বর্গ কিলোমিটার জায়গা। উত্তরপাড়া, মধ্যপাড়া এবং সিরাদ্বীপ। আমরা বহু আগে পরামর্শ দিয়েছিলাম সিরাদ্বীপ শুড বি টোটালি নন অ্যাক্সেসেবল এরিয়া, ওখানে কেউ যেতে পারবে না, প্রোটেকশন। কিন্তু ট্যুরিস্টরা গিয়ে প্রথমে কিন্তু আগে ওইখানে যায়, হেঁটে যায় অথবা বোট দিয়ে যায়, এবং এই কোরালগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এখন যদি আপনি মনে করেন আমার কোরালের দরকার নেই, তাহলে যান, যত লোক যান, আপনার জানার সুবিধা নেই। ৮ বর্গ কিলোমিটার আয়তনের ছোট এই দ্বীপ, যার বুকে জনসংখ্যা প্রায় ১২,০০০। নারিকেল জিঞ্জিরা দ্বীপ। বসবাসকারী অধিকাংশ মানুষের সংগ্রামী জীবন চলে মৎস্য শিকার করে। কিন্তু মায়ানমারের সংঘাত ও গৃহযুদ্ধ এই দ্বীপের মানুষের মাছ শিকার প্রায় বন্ধ করে দিয়েছে। ধীরে ধীরে এই অঞ্চলের মানুষের জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম হয়ে উঠেছে পর্যটন। বড় ধরনের কোনো কলকারখানা নাই, কোনো শিল্প কারখানা নাই, আর মানুষ শুধু পর্যটক খাত ছাড়া। আগে ছিল মানুষ মৎস্য আহরণ করতো, এখন মৎস্য আহরণও করতে পারতেছে না। আগে মানুষ অনেক দূরে গিয়ে জেল মারতে পারলে, কিন্তু এখন পারে না। আর 65 দিন সরকারের নিষেধাজ্ঞা দেওয়ার কারণে মানুষ যখন মাছের একটা মৌসুম থাকে তখন 65 দিন বন্ধ থাকে, তখন আরও কি মানুষ সংকটে পড়ে যায়। আগে ছিল একসময় জেলে কৃষক অন্যান্য কাজ করত, এখন প্রায় 90% লোক পর্যটক ব্যবসার সাথে দাবিত। কেউ ডাব বিক্রি করতেছে, কেউ রিসোর্ট, কেউ রেস্টুরেন্ট, কেউ আবাসিক, এভাবে সবাই ব্যবসার সাথে পর্যটন ব্যবসার সাথে জড়িত। এই 10 মাস ব্যবসা করতে না পারে মানুষ হাহাকার। 10 মাস পরে চালু হলেও মানুষের মুখে কোনো হাসি নেই, কান্না হাসি, বোবা হাসি। এটা ট্রেডিশনালি সেন্ট মার্টিনের মানুষের লাইভলিহুড হচ্ছে ফিশিং, মাছ ধরে তারা খায়। কিন্তু ট্যুরিস্টরা যাওয়ার ফলে তাদের কিছুটা হলেও বিজনেস ওরিয়েন্টেড লাইভলিহুড আসছে। যেমন যারা ইনভেস্ট করেছে, হোটেল যারা দিয়েছে, হোটেলের বয়, বাবুর্চি, যারা রেস্টুরেন্ট দিয়েছে, রেস্টুরেন্টের কাম। সুতরাং কিছুটা অ্যাক্টিভিটিস কিন্তু ওই ইয়ের বাইরে চলে গেছে। আমরা সেন্ট মার্টিন সম্পর্কে আরও জানব, তবে ছোট্ট একটা বিরতির পর।
সেই পর্যটন এখন 10 মাস বন্ধ থাকায় এখানকার মানুষ নতুন অর্থনৈতিক সংকটে পড়েছে। 2 মাস সিজন, 2 মাসের মধ্যে আমরা 10টা মাস বসে খেতে হবে। এর মধ্যে আমাদের ঈদ আছে, কোরবান আছে, কোরবানির ঈদ আছে, রমজান আছে। 2 মাস কামিয়ে 10 মাস চলাটা একটা মানুষের জন্য খুব অসম্ভব বলে আমি মনে করতেছি। এটা 10 মাস সেন্ট মার্টিনে থাকে না। 2 মাস যখন পর্যটক ব্যবসা শুরু হয়, এটা বিভিন্ন মাধ্যমে আমাদেরকে আসে বাধা দেয়। যে বিচের মধ্যে আমরা চারকেল ভাড়া দিচ্ছি, সেই ক্ষেত্রেও আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে পরিবেশের মাধ্যমে। কারণ এখানকার মানুষ চলবে কীভাবে? 2 মাস পর্যটকের ব্যবসা আমরা ভালোভাবে করতে পারতেছি না। সেন্ট মার্টিনের সৌন্দর্য মানুষকে এতদিন আকর্ষণ করেছে। সেন্ট মার্টিনের সৌন্দর্য আকর্ষণ করে সেন্ট মার্টিনে মানুষে দেখতে গিয়েছে, আর ওইটাই হলো ট্যুরিস্টদের আকর্ষণ। আর তার পিছনে হয়তো কোটি কোটি টাকা বিনিয়োগ হয়ে গেছে, কিন্তু বিনিয়োগটা ভুল হয়ে গেছে। কারণ যাকে দেখার জন্য এত বিনিয়োগ হয়েছে সে নিজে কদিন পরে থাকবে না। গত বছরে সেন্ট মার্টিন বাসিন্দাদের কাছে প্রতিটি ভোর ছিল অনিশ্চিত জীবিকার দীর্ঘশ্বাস। পর্যটন নির্ভরশীল এখানকার ভ্যানওয়ালা থেকে শুরু করে হোটেল, রিসোর্ট ও রেস্টুরেন্টের কর্মচারী সবাই হয়ে পড়ে কর্মহীন। বন্ধ হয়ে যায় ছেলে মেয়েদের লেখাপড়াও। খাবার ও সুচিকিৎসা নিয়ে গভীর সংকটে পড়ে দ্বীপের মানুষ। পর্যটকের জন্য গড়ে ওঠা শতাধিক রেস্টুরেন্ট, 2 শতাধিক রিসোর্ট ছিল বন্ধ। তো সেন্ট মার্টিনের রূপ, গন্ধ, যৌবন তো অলরেডি শেষ হয়ে গেছে। তারপর যখন এটা বুড়ো হয়ে যাবে তখন তার কেউ যাবে না। তো আজকে হোক কালকে হোক এই ইনভেস্টমেন্ট অটোমেটিক ডাইং হবে। অটোমেটিক ডাইং বলতে বোঝায় যে সেন্ট মার্টিনের যখন আর কোনো সৌন্দর্য থাকবে না তখন সেন্ট মার্টিনও যাবে, এবং এই ইনভেস্টমেন্টগুলো, এটাকে আমরা সাস্টেনেবল ইনভেস্টমেন্ট বলবো না, যত টাকাই বিনিয়োগ করেন না কেন। সাগরের বুকে ছিল না কোনো পর্যটকবাহী জাহাজ। স্বস্তি ফিরে 1 ডিসেম্বর থেকে সেন্ট মার্টিনের সাগর বুকে ভেসে চলতে শুরু করে পর্যটকবাহী জাহাজ। সরকারি নির্দেশনা আসে প্রতিদিন 2000 পর্যটক ডিসেম্বর ও জানুয়ারি মাস জুড়ে দ্বীপটিতে রাত যাপন করতে পারবে। দৈনিক 4 থেকে 500 লোক যদি যায়, এরকম একটা অ্যাসেসমেন্ট, এটা যদি যায় তা সারা বছর ধরে যেতে পারলে তো কোনো অসুবিধা নেই। কিন্তু দৈনিক 3000-4000 লোক যাবেন, গিয়ে ওটা একটা নাচ গানের জায়গা করে ফেলবেন, তার মানে হই হুট্টল্লার জায়গা, তাই না, পিকনিক করার জায়গা, দলবদ্ধভাবে যায়, এটার জায়গা সেন্ট মার্টিন না। দ্বীপ বাঁচাতে সরকারের এই নির্দেশনা। অন্যদিকে জীবন জীবিকা নিয়ে হুমকিতে পড়া দ্বীপের বাসিন্দারা বাকি 10 মাস কিভাবে চলবেন? অনেক কষ্টতে ছিল তখন, যখন পর্যটন বন্ধ ছিল তখন অনেক কষ্টতে ছিল। সেন্ট মার্টিন অনেক পড়ালেখা বন্ধ ছিল, এই বেকার ছিল আর কি। মানে আমরাও চাই দ্বীপ বাঁচুক, দ্বীপের সাথে মানুষও বাঁচুক। দ্বীপ মানুষ না থাকলে দ্বীপ থেকে কী হবে? দ্বীপটা আছে আমাদের দরকার। এখন কন্টিনিউ যেটা 2000 দিচ্ছে এটা ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু আমাদের কন্টিনিউটা দরকার। এখানে বসবাস করতে হবে কেন? হোটেল করতে হবে কেন? হোটেল ট্রেনে টেকটাফে করেন, আমি তো বিরোধিতা করছি না। কাজেই সেন্ট মার্টিনসকে যদি তথাকথিত ডেভেলপমেন্টের নামে বিল্ডিং বানিয়ে, হোটেল বানিয়ে, এটা তো হলো না। সব কিছু তো ডেভেলপ করা যাবে না, কিছু জিনিস সংরক্ষণ করতে হবে ভবিষ্যতের জন্য। কাজেই সরকারের এখন যে পদ্ধতিতে কাজ করছে এটা হবে না। এখানে টেকনাফ এবং সাপাহার এই সমস্ত অঞ্চলে যদি প্রচুর হোটেল থাকে, ওখানে তো গিয়ে হোটেলে থাকছে, সকালবেলা নদীর সমুদ্রের অবস্থা ভালো থাকলে ক্রস করে যাবে, সারাদিন থাকবে, সন্ধ্যা 7টার সময় টেকনাফে চলে আসবে। সেন্ট মার্টিন ফিরতে শুরু করেছে তার সৌন্দর্য নিয়ে। ভ্রমণ উপযোগী সময়ে দীর্ঘ 10 মাস পর এখানে আসতে শুরু করেছে পর্যটক। আইসিইউতে আছে, এখন বাঁচাতে চাইলে প্রথমত তাকে আর অত্যাচার করা যাবে না। এখন সেই অত্যাচার বন্ধ করতে গেলে তো আপনার অনেকের জীবন জীবিকায় হাত পড়ছে। এই যে এত ইনভেস্ট করা হয়েছে, ট্যুরিস্টরা এত ইনভেস্ট করা হয়েছে, যারা ট্যুরিজম সেক্টর, প্রাইভেট সেক্টর, তাদের ওই জায়গায় আমি যদি হইতাম আমাদের টান পড়তো না যে এত টাকা আমরা ইনভেস্ট করলাম। বললাম তো শুরুটাই ভুল ছিল। ব্যবসায়ীদের মাঝে প্রাণ চাঞ্চল্য আসলেও হাসি ফোটেনি দ্বীপের মানুষের মুখে। এখানে এখন দুর্ভিক্ষের হাওয়া বইছে। আপনাকে একটা ছবি দেখাতে পারি, যে ছবিটা আমি আজ থেকে 9 থেকে 10 বছর আগে এই ছবিটা দেখছিলাম, যে মানুষ তার জ্বালানির চাহিদা পূরণ করার জন্য খিয়াফল গাছ কেটে এবং নিশিন্দা গাছ কেটে তার লাকড়ি করতো। এখন সেই কাজটা এখন শুরু হয়েছে। কেন হচ্ছে আমার গ্যাসটা কেনার জন্য টাকা নেই।
আমার লাকড়ি কেনার জন্য টাকা নেই, তাহলে আমার তো জ্বালানির চাহিদা পূরণ করতে হবে। জ্বালানির চাহিদা পূরণ করতে হলে আমাকে যে প্রকৃতি যে বাঁচিয়ে রাখছে যে গাছগুলো, তাকে কেটে আমাকে লাকড়ি করতে হচ্ছে। এখন যদি আমার কি পরিমাণ দুর্দশা হলে আমি আমার যে আমাকে বাঁচিয়ে রাখছে তাকে আমার কেটে আমাকে ব্যবহার করতে হবে। এই অবস্থায় গেলে তাহলে আপনি বলেন আমরা এখন কী অবস্থায় আছি? জনসমাগম কম হওয়ায় শান্ত, স্নিগ্ধ ও নিভৃত পরিবেশে সেন্ট মার্টিনে অন্যরকম আনন্দ খুঁজে পাচ্ছেন ভ্রমণ পিপাসুরা। পরিবেশ, প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারি নির্দেশনা মেনে দ্বীপ ভ্রমণের আহ্বান তাদেরও। এবার যে ব্যাপারটা ছিল পার ডে 2000-এর যে পারমিশনটা, এটা আরও বেশি ভালো লেগেছে। যার কারণ হচ্ছে যে বিচে আসার পরে অন্য সময়টাতে যেটা হতো প্রচুর মানুষের গ্যাদারিং বা অনেক নয়েসি থাকতো বা পরিবেশটা যেমন আপনার নোংরা ভাব থাকতো, ওই তুলনায় এবার অনেক ভালো লাগছে। বন্ধ ছিল গত বছর বা তার আগের বছর আসার ইচ্ছা ছিল, বাট আসতে পারিনি, সুযোগ হয়নি পার্সোনাল কারণে। এইবার সুযোগ হয়েছে, এসেছি, খুবই ভালো লাগছে। 2 মাসের জায়গায় আর 1 মাস বাড়ালে হয়তো ভালো হতো, তাদের জন্য অসুবিধা হতো। প্লাস অনেকেই এখানে আসতে চায়, হয়তো বা তাদের সুযোগটা আরও পরে হয় বা আগে হতে পারে। আমার কাছে মনে হয় যে ফেব্রুয়ারি পর্যন্ত রাখলে জিনিসটা অনেক ভালো হতো আর কি সবার জন্য। সরকার যেই চিন্তা ভাবনাগুলো করেছে এটা অবশ্যই আমাদের প্রকৃতি মাতার জন্যই করেছে, এবং ওগুলো যদি আমরা মেনে চলি অ্যাজ এ হিউম্যান, আমাদেরও একটা দায়বদ্ধতা আছে প্রকৃতির প্রতি। তো আমার মনে হয় সকলের উচিত এই জিনিসগুলা মেনেই তারপর ভ্রমণগুলো করা। ট্যুরিস্টরা এখনও যারা যাচ্ছেন তাদেরকেও প্রকৃতি সম্পর্কে সচেতন হতে হবে। কেন আমার চানাচুরের প্যাকেট, কেন আমার, তাই না, চীনাবাদামের খোসা সব পড়ে থাকবে? এগুলো আমরা আনন্দ করতে জানি না, আমরা আনন্দর নামে উচ্ছৃঙ্খলতা করতে জানি। ট্যুরিস্টদেরও একটু দৃষ্টিভঙ্গি দেখা দরকার যে এই দ্বীপটা যেন নষ্ট না হয়ে যায়। আন্ডারস্ট্যান্ড, তাহলে সকলেরই পলিসি লেভেলও চিন্তা করতে হবে কী করে, আর যারা ইনভেস্ট করেছে তাদেরকেও একটু ভাবতে হবে যে ইনভেস্টমেন্টটা পুরোপুরি যেন নষ্ট না হয়ে যায়, এবং বিকল্প আমি কিভাবে ভাবতে পারি, তাই না? কিন্তু যেই গতিতে আমি আগে ইনভেস্ট করেছি সেই গতিতেই যদি চলমান রাখে, একটা সার্টেন টাইম পরে ওখান থেকে উঠে আসতে হবে। সম্প্রতি সরকার কিন্তু 3 বছরের জন্য সেন্ট মার্টিন সুরক্ষা প্রকল্প একটা নিয়েছে। তো সেন্ট মার্টিন আমাদেরকে সুরক্ষা করতে হবে, দ্বীপের মানুষকে আমাকে অক্ষুণ্ণ, দ্বীপের মানুষকে সেন্টিমেন্ট, দ্বীপের মানুষের জীবন জীবিকা সেগুলো অক্ষুণ্ণ রেখে কিন্তু সরকার এই সুরক্ষা প্রকল্প চিন্তা করছে, বিকজ দে আর দ্য বিগেস্ট স্টেক হোল্ডার ফর প্রোটেক্টিং সেন্ট মার্টিন। সুতরাং আমাদের যেই সেন্ট মার্টিন সুরক্ষা যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পের আন্ডারে কিছু কাজ রয়েছে, যেমন AIG রয়েছে, অল্টারনেটিভ ইনকাম জেনারেশন রয়েছে। তো তাদেরকে তারা যেন অল্টারনেটিভ ইনকাম জেনারেশন করতে পারে, সেই জন্য প্রকল্প থেকে তাদের জন্য কিছু সরবরাহ করা হবে, ফাইন্যান্সিয়াল, তারা যেন অন্য কোনো অল্টারনেটিভ কাজ করতে পারে সেই জন্য তাদেরকে কিছু ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া হবে প্রকল্পের পক্ষ থেকে। এবং আপনারা জানেন যে সেন্ট মার্টিন সুরক্ষার জন্য কিন্তু অলরেডি দ্বীপে বেশ কিছু লোক নিয়োগ দেওয়া হয়েছে, গার্ড রয়েছে, এটা কিন্তু সেন্ট মার্টিনের মানুষ। তো তারা কিন্তু সবসময় সেন্ট মার্টিন সুরক্ষার জন্য তারা এখানে কাজ করবে, সাথে সাথে তাদের জীবন জীবিকার একটা বিষয় কিন্তু চলে আসতেছে। 2001 সালে সেন্ট মার্টিনের পশ্চিমে 1 একর 20% জমিতে যৌথ মালিকানায় ইকো রিসোর্ট গড়ে তোলেন মোহাম্মদ আবদুল্লাহ। ভবিষ্যতে এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে রিসোর্ট বন্ধের শঙ্কায় আজ তিনি উদ্বিগ্ন। জীবন ও জীবিকার তাগিদে দ্বীপ ছেড়ে যাওয়ার পরিকল্পনা আর ঋণের বোঝা সইতে না পেরে হোটেল রিসোর্ট বিক্রির ধুম পড়েছে এখন সেন্ট মার্টিনে। বড় একটা সময় বন্ধ থাকে, এরপরে 2 মাস বা 3 মাসের জন্য যদি খুলে দেওয়া হয়, এটার সবগুলো রুম বা পুরো রিসোর্টটাকেই রেনোভেশন করা লাগে। তো এই রেনোভেশন করার জন্য যেই খরচটা করা লাগে, এই 2 মাসের যেই সময়টা, এই সময় দিয়ে রেনোভেশন করে স্টাফ বা অন্যান্য খরচ দিয়ে দেখা যায় আমরা শুরু করার পরেই শেষ, আর যে টাকা খরচ করছি সেই টাকা আমরা নিতে পারতেছি না। কেমন আছেন এখানকার সাধারণ মানুষ? তাদের শিশুদের মৌলিক অধিকার আজ কতটা নিশ্চিত? শিক্ষার প্রাপ্য সুযোগ থেকে বঞ্চিত এখানকার শিক্ষার্থীরা। শিশুদের জন্য থাকা 2টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নড়বড়ে, নেই উচ্চশিক্ষা, শিক্ষার মান অত্যন্ত খারাপ। স্টুডেন্টকে যদি টেকনাফ যেতে হয়, হ্যাঁ, অনেক টাকার ব্যাপার স্যাপার আছে, মিনিমাম 1000 টাকা লাগে। তো একটা স্টুডেন্ট টেকনাফ গিয়ে পড়াশোনা করবে, তার টাকা খাওয়ার ব্যবস্থা আছে, অনেক কিছুর ব্যাপার স্যাপার আছে, খরচের ব্যাপার স্যাপার আছে। সেই জন্য তারা যে এখানকার ইনকামের সাথে পড়াশোনা এটি উঠতে পারে না।
তারা কোনো মতেই মাধ্যমিক পর্যন্ত শেষ করে তারা ঘরের মধ্যে হাত পা গুটিয়ে বসে থাকে, ব্যবসার সাথে জড়িত হয়ে পড়ে। সেই হিসেবে এখানে ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা কেমন শতাংশে আমি মনে করি এখানে 30-40% ঝরে যায়, 30 থেকে 40% ঝরে যায়। আমরা কি সত্যি সেন্ট মার্টিনকে বাঁচাতে চাই, নাকি এর পেছনে আছে অন্য কোনো গল্প? এই প্রশ্নের উত্তর আমরা খুঁজে বের করব, তবে এই বিরতির পর। পর্যটকদের জন্য জাহাজের ব্যবস্থা থাকলেও এখানকার মানুষের যাতায়াতে নেই কোনো উন্নত ব্যবস্থা। সেন্ট মার্টিন থেকে টেকনাফে যাওয়ার পথে বঙ্গোপসাগর চ্যানেলে স্পিডবোটে দুর্ঘটনা। জীবন কেড়ে নেয় সেন্ট মার্টিন পূর্বপাড়ার বাসিন্দা নজির আহমদ ও মরিয়াম দম্পতির কন্যা শিশু মাহিমা আক্তারের। স্পিডবোট দুর্ঘটনা সেন্ট মার্টিনে নতুন নয়। যাতায়াত পথের মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে চলতে হচ্ছে সেন্ট মার্টিনবাসীকে। বাইফুতের একটা স্ত্রীপুট নিয়ে উনি বাড়া দিয়া চলে গেছে। যাওয়ার সময় গড়ার মধ্যে ওই হারি দিয়া যায়নি, এটি গড়া ছিঁড়ে যাইতেছে। যাওয়ার সময় এক বেশের মাথায় যাওয়ার পরে ডেউ মাছ ভরি না উল্টে গেছে স্ত্রীপুট। কে কে মারা গেল? মারা গেল একটা আমার নাতি আর একটা আমার মাইয়া। অবশ্যই একজন কাছের মানুষ যাওয়া কেউ মেনে নিতে পারে না, তবে এটাই মেনে নিতে হয়। আল্লাহ তাআলা কোরআনে বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অবশ্যই মৃত্যুর স্বাদ সবাই গ্রহণ করতে হবে। এই জন্য আমরা পরিবার যারা আছে সবাই তো সুখাহত, এই জন্য আমরা এখানে সবর করা ছাড়া আর কোনো কি নেই, উপায় নেই। যে সময় চলাচল হয়েছে প্রায় 9-10-20 জন পর্যন্ত বা যাত্রী মারা গেছে। এর আগে সার্ভিস বোর্ড এখনো যাত্রী অ্যাক্সিডেন্ট হয় না, মারাই যায়নি। যাতায়াত আর শিক্ষা ব্যবস্থাই শুধু না, রাষ্ট্র এই জনপদের বাসিন্দাদের জন্য সুচিকিৎসা কতটা নিশ্চিত করতে পেরেছে? নানামুখী সমস্যায় জর্জরিত এই দ্বীপের 20 শয্যা বিশিষ্ট একমাত্র সরকারি হাসপাতাল, যেখানে সারা বছর থাকে না কোনো ডাক্তার, নেই কোনো চিকিৎসা। সম্প্রতি এক টুকরো আশার আলো হয়ে দাঁড়িয়েছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের একদল চিকিৎসক। তারা ছুটে যান সেন্ট মার্টিন দ্বীপে। সরকারের সাথে চুক্তিভিত্তিক 1 বছর চিকিৎসা সেবা প্রদান করবেন এই চিকিৎসক দল। মোটামুটি সব ধরনের প্রাইমারি ম্যানেজমেন্ট, আপনার এমনি ফিভার, কাফ, এখন সিজনাল যেগুলো এগুলোর পেশেন্টের লোড একটু বেশি, আর স্কিন ডিজিজগুলো একটু এখানে বেশি আর কি। আর জটিল রোগীর ক্ষেত্রে কী সিদ্ধান্ত? জটিল রোগীর ক্ষেত্রে বলতে প্রাইমারি ম্যানেজমেন্ট বা যতটুকু দেওয়া পসিবল এটা তো আমরা অবশ্যই দিব, যেটা আর মানে আপনার আমার ক্যাপাসিটির বাইরে বা আমার ইকুইপমেন্টের বাইরে ওইটার ক্ষেত্রে আমরা সাধারণত রেফার করবো আর কি। এটাই গর্ভবতী যারা নারী রয়েছেন, হ্যাঁ ওটা ওনার সেবা পাচ্ছে, ANC চালু আছে, ওইটা উনি ফিমেল ডক্টর যিনি আছেন উনি এটা হ্যান্ডেল করছেন আর কি। আর সিজারিয়ান কোনো সিজার এখানে ওরকম কোনো ইকুইপমেন্ট নাই আর কি। আর সিজারের ক্ষেত্রে ওইটা যদি সেক্ষেত্রে রেফারেলি করা লাগবে আর কি। আর এমনি নর্মাল ডেলিভারির জন্য এখানে পসিবল। টেকনাফ ও সেন্ট মার্টিনে আরাকান আর্মির কর্তৃত্ব বেড়েই চলেছে। এই শান্ত দ্বীপে আতঙ্কের এক নাম হয়ে উঠেছে আরাকান আর্মি। প্রায়ই ঘটছে জেলে অপহরণের ঘটনা। সাগরের বুকে মাছ ধরতেও বাধার সম্মুখীন হচ্ছে জেলেরা। সেন্ট মার্টিনের আদর্শ গ্রামের কবির আহমেদ মাঝি গত 27 নভেম্বর কবির আহমেদ মাঝিসহ আরও 12 জনকে সেন্ট মার্টিনের অদূরে বঙ্গোপসাগর থেকে অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। স্বামীকে ফেরত পেতে চোখের জল আর ভাগ্যের নির্মম পরিণতির সামনে দাঁড়িয়ে আছে হাজেরা খাতুন সহ অন্যান্যরা। যেদিন ধরিলে গিয়ে গই সেদিন 12টার মাঝে ছবি খাই, মোবাইলে মাছ ছবি খাই, ছবি হলে দিয়ে ইতারা দিয়ে ছবিও তো দেয় মগবাগিয়ে। এখন পরিবার কীভাবে চলে যাবে? পরিবার তিন মনে হয় না খাই আর দিলে চলে দিবে। আর ফ্যামিলির মাঝে একজন হামুই আইবা আর হামুই আনে। ফেরত আনিবার ব্যাপারে কোনো ধরনের যোগাযোগ দিচ্ছেন কিনা প্রশাসন? প্রশাসন লয়ারা আয় তখন আমি কেন যায় আর হেডা হাইলা অনরা দল 2 জন আসছিল, ইতারা হুসাল ইতারা হই মানে কুমানি রেডে গেলাম, কুমানি কেউ হুসাল লই মানে আর বাই মারে আরাই মারি জাল মারি দেড়ে কুয়াশা তো পানির শুরুতে কী করছে মানে আর বর্মার বর্ডার মাঝে লগিয়ে যখন লগিয়ে আর কান আর্মি আয়ের আর বাই বারে লগিয়ে দড়ি লগিয়ে হয় তখন এবার তো বাসা বাসে 7-8জন আছে। তারপরে পয়েন্ট ফন্না মদরসত ফন্না বই নেবারে, স্কুলত ফন্না বই নেবারে, খরচ দিন নেবারের ফোনে অবস্থার মতো ইটকা গেলে পশ্চিম দিকে গেলে যিনি থলিন আছে থলিনে জাল খাড়ি গেলে রাজুর গুড়ি গেলে তারপরে আর তো আর মতো
1.5 লাখ টাকা 2 লাখ টাকা 3 লাখ টাকা সব আমার তো জাল কিনা পড়ে এই আল্লাহ তারপর মাছ যখন গিয়ে এই আর গলি তারা চলে যাবে সাগরের মাঝে পানি বেশি কোন পানির মাঝে না মারি তারা এই বিয়ার হাতের মাঝে জালসে যায় এটা জাল লয়ে যাবে। ফিশিংয়ের জন্য কোথায় যাবে? সমুদ্রেতে তো যাবে। আর সমুদ্রেতে গিয়ে যদি আপনি বর্ডার ক্রস করে ফেলেন, আরেকজনের বর্ডারে যান, তারা তো আপনাকে মানে করবেই, মানে কি তার বর্ডারে ঢুকতে দেবে না। তাহলে দেখতে হবে আপনি কি বর্ডার ক্রস করেন নাকি তারা বর্ডার ক্রস করে আপনাকে ধরে নিয়ে যায়। জেলে অপহরণ, নিজস্ব ভূখণ্ডে সন্ত্রাসী আরাকান আর্মির কারণে সেন্ট মার্টিন কি তবে নিরাপদ নয়? অস্ট্রেমুখে কিন্তু বাংলাদেশে এসে ধরে নিয়ে যায় না, ওরা মাছ ধরতে ধরতে মানে অন্ধকারে বেরোয়। আইএমএল তো এটা রাস্তা না যে আমরা রাস্তা ধরে গেলাম আর চলে আসলাম, সেটা না। নদীর মধ্যে কিন্তু রাস্তা বোঝা যায় না, আইএমএলের ডিমার্কেশনটা অতটা বোঝা যায় না, তারা ভুলক্রমে চলে যায়। বাট তারা যখন ভুলক্রমে না চলে যায়, আমরা কিন্তু প্রতিনিয়ত এই যে মাইকিং বলেন, তাদেরকে লিফলেট বলেন, জনসমাবেশ বলেন, তাদেরকে আমরা বুঝাই যে এইটা এখন মাছ ধরার সময় নিষেধ সময়, আপনারা ওই পারে যাবেন না। অথবা মাছ যখন মাছ ধরার সময় থাকে তখনও কিন্তু আমরা তাদেরকে বোঝাই যেন তারা এই আইএমএল লাইনটা ক্রস না করে যায়। সেন্ট মার্টিন বাংলাদেশের। রক্ত দিয়ে কেনা লাল সবুজের পতাকায় সেখানকার বাসিন্দারা থাকবে নিরাপদে। মৌলিক অধিকার নিশ্চিত হবে, কেটে যাবে অনিশ্চয়তার ঘোর। এটাই সবার প্রত্যাশা। বিশ্বের অন্যান্য দেশের পর্যটন শিল্প যেভাবে রাষ্ট্রের অর্থনীতিতে ভূমিকা রাখে, ঠিক সেভাবেই সেন্ট মার্টিনকে বাঁচাতে হবে রাষ্ট্রের স্বার্থে। শুধু দেশের পর্যটকরাই না, বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকদের আগমনে মুখরিত হোক বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা সেন্ট মার্টিন। সঙ্গে পরিবেশ বান্ধব নীতি ও কৌশল মাচিয়ে রাখুক এখানকার জীববৈচিত্র্য। আমি আশাহীন, আমি মনে করছি না যে আমাদের দেশের নীতি নির্ধারকরা ভবিষ্যতের কথা চিন্তা করেন। আমরা বলি প্রকৃতি ভালো থাকলে মানুষ ভালো থাকবে, এবং সেন্ট মার্টিন এমন একটা জায়গা, সেখানে প্রকৃতিকে ভালো রাখতে হবে, নাহলে আমাদের ঐতিহ্যটা হারিয়ে যাবে, আমার চিহ্নটা হারিয়ে যাবে। আমরা আমাদের সবচাইতে আকর্ষণীয় এই দ্বীপ পর্যটক শূন্য থাকুক তা যেমন চাই না, তেমনি চাই না পরিবেশ দূষণের হুমকির মুখে পড়ুক প্রকৃতির এই অনবদ্য সৃষ্টি। আমি যেতে মানা করছি না, কিন্তু প্রকৃতিটাকে রক্ষা করে যে কাজটা করলে এটা প্রকৃতিটা ক্ষতিগ্রস্ত হবে সেই কাজ করেন না। এর জন্য সবচেয়ে বড় গ্যাপ হচ্ছে জ্ঞানের অভাব, নলেজ নেই। এনজিওরা কিছু হইচই করে, এই দেশ এভাবে চলতে পারে না। আমরা এই জন্য ঠাট্টা করে বলি যে এই দেশ একসময় জনতার চাপে পানির তলায় ডুবে যাবে। সেন্ট মার্টিন বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ, এদেশের সম্পদ, আর এদেশের মানুষই রুখে দেবে এই দ্বীপ নিয়ে যে কোনো ষড়যন্ত্র। সেন্ট মার্টিনকে বাঁচাতেই হবে, রক্ষা করতে হবে এখানকার জীববৈচিত্র্য, কিন্তু পরিবেশ রক্ষার জন্য যেন এখানকার মানুষগুলোকে মেরে না ফেলা হয় সেটাও নিশ্চিত করতে হবে। পরিবেশ রক্ষা এবং এখানকার মানুষের জীবন জীবিকার ব্যবস্থার সমন্বয় করতে হবে। এই দ্বীপ নিয়ে যে কোনো সিদ্ধান্ত নিতে হবে দেশের স্বার্থে। মনে রাখতে হবে সবার আগে আমাদের দেশ, আমাদের সার্বভৌমত্ব। তো আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। দেখা হবে আগামী প্রেক্ষাপটে নতুন কোনো বিষয় নিয়ে।